Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের 59 পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় ভালোভাবে 59 পৃষ্ঠা পড়ে নিবে। 60 পৃষ্ঠা অনুশীলনী। 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বাংলা অঞ্চলের পূর্ব অংশে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়। অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তানি শাসকদের বৈষম্যমূলক নীতি বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে কিভাবে ভূমিকা পালন করেছে তা নিয়ে উপরের পাঠের আলোকে চলো একটি প্রতিবেদন লিখি। নমুনা সমাধান। 5 ফেব্রুয়ারি 2024। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের মতো করে তারিখ দিয়ে নেবে। শ্রেণী শিক্ষক, ক উচ্চ বিদ্যালয় ঝিনাইদহ। বিষয়, বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পেছনে পাকিস্তানি শাসকদের অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি এবং সে বিষয়ে প্রতিবেদন। জনাব, আপনার নির্দেশনা অনুযায়ী পাকিস্তান আমলের অর্থনৈতিক বৈষম্য সম্পর্কে সংগৃহীত তথ্যের আলোকে আমার তৈরি করা প্রতিবেদনটি আপনার অবগতির জন্য উপস্থাপন করছি। বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পেছনে পাকিস্তানি শাসকদের অর্থনৈতিক বৈষম্যমূলক নীতির ভূমিকা। পাকিস্তান সৃষ্টির শুরু থেকে শাসনভার পশ্চিম পাকিস্তানের ধনিক গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ছিল। পূর্ব বাংলার ভাষা, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি ও সমাজ ব্যবস্থার পাকিস্তানের শাসক গোষ্ঠী নিজেদের করায়ত্ত করতে শুরু করে এবং বৈষম্য সৃষ্টি করে। ফলে সকল ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের চেয়ে অগ্রসর ছিল। পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করেছিল। 1955-56 থেকে 1959-60 অর্থবছর পর্যন্ত পূর্ব পাকিস্তান লাভ করেছিল মোট বাজেট বরাদ্দের মাত্র 113,03,80,000 টাকা। অপরদিকে পশ্চিম পাকিস্তান পেয়েছিল 500 কোটি টাকা। একইভাবে 1960-61 থেকে 1964-65 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 648 কোটি টাকা, আর পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে তা ছিল 22,230 কোটি টাকা। পূর্ব বাংলার পাট, চা, চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো। এমনকি সেই সময় পূর্ব বাংলায় পাট, লোহা, স্টিল, লবণ, কাগজ বা রাসায়নিক কারখানা কোনোটাই ছিল না। 1950-এর দশক হতে অল্প কিছু কলকারখানা গড়ে উঠতে শুরু করলেও অধিকাংশ কারখানা মালিক ছিল অবাঙালি। পাকিস্তানের শাসক গোষ্ঠীর এরূপ অর্থনৈতিক বৈষম্যমূলক আচরণে বাঙালিদের মনে ক্রমশ ক্ষোভ জমা হতে থাকে। অর্থনৈতিক বৈষম্যের স্বরূপ অনুধাবন করে স্বাধীনতা অর্জনের জন্য প্রয়োজনীয়তা অনুভব করে। পরবর্তীতে 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। প্রতিবেদকের নাম, তারিখ, স্থান। 64 পৃষ্ঠা অনুশীলনী। এসো পোস্টার বা দেয়াল পত্রিকা বানাই। খুশি আপা ক্লাসের সকল শিক্ষার্থীকে কয়েকটি দলে ভাগ করে দিলেন। প্রতিটি দল একটি করে পোস্টার বা দেয়াল পত্রিকা বানাবে। প্রতিটি পোস্টার বা দেয়াল পত্রিকায় থাকবে বর্ণনা ও ছবিসহ 2010 থেকে 2021 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক উন্নয়নের কয়েকটি দৃষ্টান্ত বা উদাহরণ। এবার পোস্টার ও দেয়াল পত্রিকাগুলো ক্লাসে কিংবা স্কুলের কোনো স্থানে টানিয়ে দাও। নমুনা সমাধান। পদ্মা সেতু। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং এবং সর্ববৃহৎ অবকাঠামো প্রকল্প পদ্মা সেতু। 2 স্তর বিশিষ্ট এই সেতুটির উপরের স্তরে রয়েছে 4 লেনের সড়ক এবং নিচের স্তরে রয়েছে রেলপথ। সেতুটির দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। মোট 42টি পিলার এবং 41টি স্প্যান নিয়ে গঠিত আমাদের পদ্মা সেতু। এর মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ অংশের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। পদ্মা সেতু দেশের জিডিপিতে 1.2% পর্যন্ত অবদান রাখবে।
সেতুটি চালু হবার পর থেকে বাংলাদেশের যোগাযোগ ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের শুরু হয়েছে। মেট্রো রেল বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের দ্রুতগামী পরিবহন ব্যবস্থা হল মেট্রো রেল। ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু হওয়া মেট্রো রেলের দূরত্ব 20.10 কিলোমিটার। মোট স্টেশন সংখ্যা 16টি। প্রতি ঘন্টায় 60,000 যাত্রী বহন করবে। এটি ঘনবসতিপূর্ণ ঢাকা শহরের যানজট সমস্যা লাঘবে এবং যাতায়াতের সময় বাঁচাতে কার্যকর ভূমিকা রাখবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে এক দৃষ্টান্তমূলক সংযোজন। এই টানেলটির দৈর্ঘ্য 3.315 কিলোমিটার। 2 লেনের ডুয়েল টানেল চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গা এবং আনোয়ারার মধ্যে সংযোগ স্থাপন করেছে। এই টানেলটি দেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ার নদীর তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ। টানেলটি চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক করিডোরের সংযোগ এবং কেন্দ্রস্থল হিসেবে কার্যকর ভূমিকা পালন করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী থানার পদ্মা নদীর তীরবর্তী রূপপুরে স্থাপিত হয়েছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটম কর্তৃক নির্মিত হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির 2টি ইউনিটে উৎপাদন ক্ষমতা হবে 2400 মেগাওয়াট। 2024 সালে এর প্রথম ইউনিট চালু হবে। ইতোমধ্যে প্রয়োজনীয় কাঁচামাল হিসেবে ইউরেনিয়াম দেশে পৌঁছেছে। এই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বিশ্বের 33তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকা গিয়ে শেষ হবে। এটির মোট দৈর্ঘ্য 19.73 কিলোমিটার। বর্তমানে 11.5 কিলোমিটার চালু হয়েছে, যার ফলে মাত্র 10 মিনিটে বিমানবন্দর থেকে ফার্মগেট পৌঁছানো যাবে। শহরের যানজট নিরসনের জন্য এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের সরকারি বেসরকারি অংশীদারিত্বের আওতায় পরিবহন খাতে এটি প্রথম প্রকল্প। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।